আমরা ইউজ করছি তার মধ্যে পারফরম্যান্স টেক্সটাইলটাই বেস্ট। এরপরে বলা হয়েছে কি ডেল্টা ওয়ার্ক প্রজেক্ট ইজ রিলেটেড টু দা, কোনটা দিছো এটা? স্যার জিও টেক্সটাইল। হ্যাঁ এটা জিও টেক্সটাইল। তারপরে থার্ড হচ্ছে টু স্লাইভার, এটা তো জানার কথা। স্যার সিরোস্পান। হ্যাঁ সাইরোস্পান, সাইরোস্পিয়ানিয়ান। তারপরে ব্রেডিং ইজ দ্য ফেব্রিক প্রোডিউসড বাই, এটাও করার কথা। স্যার এটা ইন্টারটুইনিং হবে না স্যার? হ্যাঁ। তারপরে পাঁচ নাম্বার তো আরো সহজ কোশ্চেন, গ্রোথ রেট ইজ প্রেডিক্টেড 3 থেকে 4%। না, মোর দ্যান 5%। মোর দ্যান 4%। কেন? স্যার এখানে স্যার ওই ইয়াতে দেখছি স্যার একটা সাইটে ওইখানে স্যার ছিল মানে বিটুইন 4%, এই কারণে স্যার 3 থেকে 4%। এখানে বলছি কি, আমি তোমার কোশ্চেনটা বলছি কি যে অ্যানুয়াল গ্রোথ হ্যাঁ রেট স্যার, অফ annual টেকনিক্যাল growth টেক্সটাইল টাই। মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড প্রেডিক্টেড ইজ, প্রেডিক্টেড বলছিলাম এবং তোমাদেরকে তো আমি এটা পড়াইছিলাম না এটা? গ্রোথ রেটটা হচ্ছে স্যার 4%, এখন প্রেডিক্টেড হইলে আবার চেঞ্জ হবে। কেন, তোমাদেরকে না আমি পড়াইলাম এটা? এতগুলো পার্সেন্ট হিসাব করে তোমাদেরকে দেখাইলাম যে কত পার্সেন্ট করে বাড়তেছে টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইলের মার্কেট, মনে নাই? এই যে টেকনিক্যাল টেক্সটাইলের মার্কেট না, এই যে এটা মার্কেট নাকি, এইখানে কি বলছিল, দ্য টেকনিক্যাল টেক্সটাইল মার্কেট ইজ এস্টিমেড টু রাইজ এট এ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট অফ 5.9%, না মোর দ্যান 4%। 4% বললেও তো কম হয়ে যায়, কিন্তু এখানে তো প্রথম লাইনেই লেখা আছে কতটুকু প্রেডিক্ট করতেছি, কি পরিমাণ মার্কেট বাড়বে। আর আমরা এখান থেকে যখন হিসাব করছিলাম তখনও তো আমরা প্রায় 4 এর উপরে পাইছিলাম। আমরা কতগুলো চার্ট দেখছিলাম না, সব চার্ট গুলোতে তো তোমার 4% এর উপরে রিপ্রেজেন্ট করে। জি স্যার, পড়াশোনা না করলে যায়। এটাই, হঠাৎ করে সবকিছু দেয়া হয়েছে তো এই জন্য খুঁজে পাও না। এই যে এখানে তুমি গ্রোথ রেট দেখছো, এই যে গ্রোথ পার পার্সেন্টেজ, মোর দেন 5%, 4% না, এই যে পার্সেন্টেজটা মোর দেন 4%, এটা মোর দেন 4%, মানে এটা তো 4% অনেক আগের না, অনেক আগের ডাটা তো এটা। এটা 3% তুমি যেটা দেখতেছো এটা তো অনেক আগের ডাটা, কিন্তু এখন কারেন্টলি প্রেডিক্ট করা হচ্ছে। না স্যার, হ্যাঁ এটা 2005 সালের ডাটা। স্যার দেখেন স্যার এখানে তুমি আমার কথা বুঝো না? মানে ওই ইয়াতেও পাইছি হচ্ছে। জি স্যার বুঝছি। না না, অন্যদের ওই যে বলছি আসলে এখন আমরা যেটা পড়তেছি সেটা আমরা ফলো করব। হ্যাঁ, অনেক জায়গায় অনেক রকম ডাটা থাকবে, সবগুলো ডাটা তো আমরা নিতে পারবো না, বুঝতে পারছো? সব ডাটা নেওয়া যাবে না, কারণ অনেক ডাটা আছে ভুল হইতে পারে। এখন আমরা এই ডাটাটা নিছি কেন? কারণ এটা হচ্ছে অরিজিনাল সোর্স, 2000 মানে বই, একেবারে অরিজিনাল বই থেকে আমরা এই ডাটাটা ফলো করতেছি। তাহলে 2005 সাল পর্যন্ত গ্রোথ রেট ছিল 3.9, তাহলে 2020 সালে এসে কি আর এটা এত কম হবে টেকনিক্যাল টেক্সটাইলের গ্রোথ? কখনোই হবে না স্যার। উইকিপিডিয়া থেকেই স্যার ওটা হচ্ছে লিখছিলাম যে 4% পার ইয়ার গ্রোথটা এখন বর্তমানে। হ্যাঁ 4% কারেন্ট রেট, বাট হোয়াট ইজ প্রেডিক্টেড? জি স্যার, ওইখানেই সমস্যাটা হয়েছে, প্রেডিক্টেড তো হচ্ছে। কারণ আমি তো আসলে ওয়ার্ড কনফিউজিং রাখলে তো তুমি কনফিউজিং অ্যানসার নিয়ে আসবা। নট কারেক্ট, কারেন্ট রেট আমি জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি প্রেডিক্টেড, সামনে কত হইতে পারে। অবশ্যই বেশি, ঠিক না? তুমি 4% পাইছো মানে সামনে আরো বাড়বে, ভবিষ্যতে আরো বাড়বে। এটা হচ্ছে সেখানে কোশ্চেনের টেস্টটাই হচ্ছে এখানে। কারণ প্রেডিক্টেড তুমি আন্দাজে বলতে পারতা যে প্রেডিকশনটা কি 1 এর থেকে কম হবে, ঠিক আছে, বলতে পারো। কিন্তু এটা ওই ধরনের টেক্সটাইল না যেটা 1 এর থেকে কম হবে। যেমন আমি যদি বলতাম আরএমজি, হ্যাঁ আরএমজির গ্রোথ রেট কত হবে ফিউচারে, তো আরএমজির গ্রোথ রেট ফিউচারে কত হবে এটা অনেকে বলবে যে এটা 0 হবে, ঠিক না?
বলবে যে একের থেকে কম হবে, এখন এটা গ্রোথ রেট অনেক বেশি কিন্তু সামনে গিয়ে এটা কমে যাবে। অনেক ধরনের প্রেডিকশন থাকতে পারে, কিন্তু টেকনিক্যাল টেক্সটাইলের প্রেডিকশনটা একেবারে মনে করো বলতে পারো যে অনেকটাই ফিক্সড বলতে পারো, যেটা বাড়তেছে। এবং এটা এখন কিন্তু ওই যে গার্মেন্টস বা আরএমজির মতো এমন না যে এটা বেড়ে একেবারে টপে অবস্থান করতেছে। ঠিক আছে, যে ফরেন কারেন্সির 80% পর্যন্ত আমরা আর্ন করে ওখানে বসে আছি, এর থেকে আর বাড়াইতে পারতেছি না। ঠিক আছে, কারণ শুধু আরএমজির উপরে তো আসলে পুরো পৃথিবী চলবে না। এখন 80% তুমি হয়তো বাংলাদেশের ক্ষেত্রে 80% তুমি ফরেন কারেন্সি আর্ন করতেছো, কিন্তু অন্যান্য দেশ সবাই যদি 80% করে ফরেন কারেন্সি শুধু টেক্সটাইল থেকে আর্ন করতে চায়, তাহলে তো পৃথিবীর অবস্থা কাহিল হয়ে যাবে। এটা একটা ইমব্যালেন্সড ওয়ার্ল্ড হয়ে যাবে। ঠিক আছে, সবকিছুরই থাকতে হবে, কোনো কিছু বাদ দিয়ে আমরা আসলে বেঁচে থাকতে পারবো না। তাহলে প্রেডিক্টেড রেটটা আমরা একটু বেশি ধরবো আর কি আপাতত। এরপরে পরে যদি প্রেডিকশন কমে যায়, মানে আবার যদি এটা টপে উঠে দেন, এটা আস্তে আস্তে ডেমিনেট হতে যায়, তখন সেটা পরে দেখা যাবে। তবে আপাতত যেটা আমরা বলতেছি যে 1980 সাল থেকে যে বাড়া শুরু করছে, 1980ও বলবো না, এটা হচ্ছে প্রায় 1900 তোমার কত বললাম 50 সালের দিকে, যেটা 53 সালের দিকে, ওখান থেকে যে শুরু হয়েছে এই এটার প্রতি জোর দেয়াটা, এটা এখনো কমে নাই। এবং স্টিল নাও এটার অ্যাপ্লিকেশন বাড়তেছে। কারণ বুঝতেই পারতেছো যে পৃথিবীর কন্ডিশন কিন্তু চেঞ্জ হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তাহলে জিও টেক্সটাইল, তারপর হচ্ছে তোমার এই যে মেডিকেলের টেক্সটাইল, তারপরে তোমার অন্যান্য যে প্রত্যেকটা জায়গায় যে টেক্সটাইল গুলো আমরা ইউজ করতেছি, এরো স্পেস তো বুঝতেই পারতেছি, এরোপ্লেন গুলোতে, কার ম্যানুফ্যাকচারিং গুলো, সবগুলোতেই আসলে টেকনিক্যাল টেক্সটাইলের অ্যাপ্লিকেশন বাড়তেছে, এটা কমতেছে না। আরো নতুন নতুন আবিষ্কার হয়ে আরো তাদের মডিফিকেশন হচ্ছে। মানে কমবে কোথায়, এটার আরো মডিফিকেশন হচ্ছে, নতুন নতুন ডিজাইন নিয়ে আসতেছে, নতুন নতুন পারপাস নিয়ে আসতেছে। ইভেন বুঝতেই পারতেছে এখন মোবাইল ডিভাইস গুলো এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, আরো চেঞ্জ হওয়ার জন্য ওয়েট করতেছে। মানে কোনো কিছুই আসলে এটা থেমে থাকবে না, এটা আরো চলতে থাকবে। আচ্ছা, তাহলে এই 5টা কোশ্চেন গেল আর কি। আর বাকি 3টা কোশ্চেন তো তোমরা যেভাবে দিচ্ছ তোমরা তোমাদের মতো করে, সেটা সেভাবে থাকলো। আহ, দেখা যাক এখন কত মার্কস দেয়া যায় আর কি। আচ্ছা, তাহলে আজকে আমরা যেই টপিকসে যাব, সবাই মোটামুটি চলে আসছি 20 জন, কিন্তু আরো 10 জন বাকি, মানে হচ্ছে অনেকেই আর কি এখনো স্যার আসলে বেশি বেশি মার্কস দিন স্যার। ট্রাই করব, কিন্তু 5-এর মধ্যে স্যার যদি নাম্বার প্রেডিকশনের কমে যায়, ওইটাও দিয়ে দেন স্যার, বাকিগুলোতে তো কারণ আরো কমবে না। প্রেডিকশন তো স্যার এক একজন এক একটা করতেই পারে। হ্যাঁ, প্রেডিকশন করতেই পারে, কিন্তু যারটা বেশি কারেক্ট সেই তো বেশি পাবে নাকি? সবার প্রেডিকশন তো আর ঠিক থাকবে না। স্যার তাহলে তো ভবিষ্যতের জন্য ওয়েট করতে হবে যে কার হ্যাঁ, প্রেডিকশনটা ঠিক হইলো, কোন সেটাই তো। দিকে রেটটা গেল। হ্যাঁ, আপাতত আপাতত যে পায় আর কি, আপাতত যারটা কারেক্ট তাকে বেশি দেওয়া হবে, এরপরে আস্তে আস্তে অন্যদেরটা। আচ্ছা, তোমাদের এখন বাকিরা কি জয়েন করবে না? 10 জন, 10 জন অনেক। তা অনেকের তো নেটের সমস্যা, এই কারণে অনেকে আসতে পারে না স্যার। এটা একটা ঝামেলা। যাই হোক, আমরা আমাদেরটা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে তোমার ফিনিশিং অফ টেকনিক্যাল টেক্সটাইল। আজকে আমাদের এই টপিকটা দিয়ে আমরা শেষ করব। এরপরে দেখা যাক আমরা কোন দিকে যেতে পারি আমাদের সিলেবাসের। এখনো আমরা ইন্ট্রোডাকশন পড়তেছি, টেকনিক্যাল টেক্সটাইলের ইন্ট্রোডাকশন। এরপরে আস্তে আস্তে আমরা কয়েকটা ফেব্রিক, স্পেশাল টাইপ অফ ফেব্রিকে আমরা যাব, জিও টেক্সটাইল, মেডিকেল টেক্সটাইল বা অন্যান্য যে টেক্সটাইল গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটা একটা করে যাব পড়াশোনা করতে। আচ্ছা, তোমাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিছি, আমি কোনো অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো কাজ দিছি কি? না স্যার। দিয়ে নেই। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু কথা বলতে হবে তাহলে। যদি আজকে সময় না থাকে আমরা আরেকদিন কথা বলতে পারি। আচ্ছা, ফিনিশিং অফ টেকনিক্যাল টেক্সটাইল। ফিনিশিং অফ টেকনিক্যাল টেক্সটাইলের মধ্যে আমরা অলরেডি বিভিন্ন ধরনের ফেব্রিক প্রোডাকশন করছি। এখন প্রোডাকশন করার পরে তোমার যে কাজটা সেটা হচ্ছে ফিনিশিং করা, একেবারে শেষে। এখন এই ফিনিশিং এর ক্ষেত্রে কি কি আছে দেখো, প্রথম যে কথাটা আছে সেটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশ। কোনো কেমিক্যাল এখানে ইনভলভ না, মেকানিক্যালি ফিনিশ করা হচ্ছে। তার মধ্যে একটা আছে কি ক্যালেন্ডারিং, বা আমরা যেটা বলি ফ্ল্যাটেনিং, স্মুথ অ্যাপিয়ারেন্স নিয়ে আসার জন্য দুইটা রোলারের মাঝখানে এই ফেব্রিকটাকে
প্রেস করা হবে হাই ইসে, তারপরে টেম্পারেচার যদি দাও তাহলে হিট ট্রিটমেন্টও এখানে দেওয়া হইতে পারে। তাহলে এই ধরনের একটা কাজ এখানে করা হবে, ক্যালেন্ডারিং ফ্ল্যাটেনিং করা হবে, অর্থাৎ কিছুটা স্মুথ অ্যাপিয়ারেন্স আনার জন্য অথবা কিছুটা সারফেস বা থিকনেসটা কিছুটা কমানোর জন্য। রেইজিং একটা প্রসেস আছে যেটা তোমরা অলরেডি জানো, যে ফাইবারটাকে তার সারফেস থেকে একটু উঠিয়ে দেওয়া হবে, হেয়ারিনেস বিল্ড আপ করা হবে, বা তোমার ফাইবার গুলোকে ব্রেক করা হবে, কাটা হবে, বা আমি যদি বলি কিছুটা হেয়ারিনেস বিল্ড আপ করা হবে, এক কথা যদি বলি। এরপর আছে ক্রপিং এন্ড শিয়ারিং। অনেক সময় তোমরা জানো যে হেয়ার সারফেসটাকে যদি বেশি হয় বা বেশি বড় হেয়ার প্রোট্রুডিং সারফেস হয়, তাহলে সেখান থেকে আমরা হেয়ারিনেসটাকে কিছুটা আবার সিজারের মতো কেটে ফেলতে পারি একটা নির্দিষ্ট হাইটে। সবগুলো হেয়ারিনেসকে আমরা একটা নির্দিষ্ট হাইটে কেটে ফেলতে পারি, অনেকটা তুমি পাইল ফেব্রিকের মতো বলতে পারো অথবা কার্পেট টাইপের বলতে পারো। কম্প্রেসিভ শ্রিঙ্কেজ। কম্প্রেসিভ শ্রিঙ্কেজ বলতে অনেক সময় আমরা এটা কম্প্যাক্টিং এই ধরনের একটা ওয়ার্ড আমরা অনেক সময় ইউজ করি, যে মেকানিক্যাল প্রসেস টু রিডিউস শ্রিঙ্কেজ অন ওয়াশিং। অর্থাৎ একটা ফেব্রিক যখন ওয়াশ করা হবে তখন যাতে সে আর শ্রিঙ্কেজ না করে তার আগেই তাকে আমি শ্রিঙ্কেজ করে দিব যতটুকু সম্ভব। আরেকটা জিনিস হচ্ছে হিট সেটিং। হিট সেটিং বলা হচ্ছে কি স্টেবিলাইজিং সো দ্যাট দে ডো নট শ্রিঙ্ক। এখানে বলা হচ্ছে কি মেকানিক্যাল প্রসেস করা হচ্ছে রিডিউস শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ যাতে না হয় ওয়াশিং করার সময়। আর হিট সেটিং বলা হচ্ছে স্টেবিলাইজিং সো দ্যাট দে ডো নট শ্রিঙ্ক, মানে অর্থাৎ যেখানে তুমি একে হিট সেট করে দিবা যে পজিশনে, এখান থেকে যাতে সে আর শ্রিঙ্ক না করে সেইখানে আমি কি করব হিট ট্রিটমেন্ট করে তাকে ফিক্সড করে দিব। এটা হচ্ছে একটু ডিফারেন্ট। তাহলে কম্প্রেসিভ শ্রিঙ্কেজ, এটাকে আমি তোমার আরেকটা নাম যেটা বলছি কম্প্যাক্টিং। কম্প্যাক্টিং আর হিট সেটিং এই ওয়ার্ডটা সাধারণত আমরা অনেক সময় বলি যে স্ট্যান্ডারিং। হ্যাঁ, স্ট্যান্ডারিং বিশেষ করে আমরা এই নিটেড ফেব্রিকের ক্ষেত্রে এই ওয়ার্ড দুইটা এখানে সবচেয়ে বেশি ইউজ হয়, যেহেতু এগুলো শ্রিঙ্কেজ রিলেটেড। শ্রিঙ্কেজ ফেব্রিক বুঝতে পারতেছো, শ্রিঙ্কেজ হয় অনেক সময় ওই তোমার নিট ফেব্রিকটাই বেশি শ্রিঙ্কেজ করে ওভেন ফেব্রিকের তুলনায়, যার কারণে এটাকে আমরা সেই ধরনের ফেব্রিক বলতেছি, সেই ধরনের মেকানিক্যাল ফিনিশিং আমরা করতে চাই। আর রেজিং এবং শেয়ারিং যেটা, সেই দুইটার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তুমি ফাইবার বা হেয়ারিনেস এর সাথে রিলেটেড। আরেকটা তোমার ফিনিশিং আছে, সেটাকে আমরা একটু যদি এভাবে বলি সুইডিং। সুইডিং, এস ইউ ই আই, সুইডিং, এই ধরনের একটা বানান আছে। হ্যাঁ, সুইডিং, সুইডিং ফিনিশ একটা আছে। তোমরা যদি শুনে থাকো যে অনেক ধরনের ফেব্রিক এখন বর্তমানে আছে, যে জিন্স বা ডেনিম অথবা তোমার প্লেন বা টুইল অথবা হেভি থিক ফেব্রিক, যেগুলো যেগুলো কোর্সার কাউন্টের ইয়ার্ন ইউজ করা হচ্ছে, ঠিক আছে, আবার ইলাস্টিক ইয়ার্ন ইউজ করা হচ্ছে। সেই ধরনের ফেব্রিক গুলোকে এখন দেখবা যে অনেকটা স্লিপারি স্মুথ একটা অ্যাপিয়ারেন্স চলে আসবে। তাদেরকে আমি কি করবো, ওই যে শীষ পেপার বা শীষ কাগজ এই ধরনের একটা সারফেস, রোলার সারফেস নিয়ে সেটা দিয়ে আমরা এই ফেব্রিকের উপরে ফ্রিকশন করব। মানে কি বলবো, এটাকে অনেকটা তুমি ব্রাশিং এর মতো বলতে পারো, যে ব্রাশ করতে থাকবে অনেকক্ষণ ধরে, যাতে ওই সারফেসটা স্মুথ হয়ে যায়। যখন আমরা হাত দিব বা হ্যান্ড ফিল নিব তখন এটা কি হবে, একেবারে সফট মনে হবে। নর্মাল ফেব্রিকের মতো খুব একটা রাফ সারফেস আমি পাবো না, একেবারে সফট স্মুথ একটা সারফেস হবে। অনেক ধরনের ফেব্রিকে তোমরা এখন বাজারে দেখবা যে ওদেরকে ধরলে মনে হয় যেন এটা অন্য কোথাও থেকে আসছে, এই ধরনের, যেটা উইভিং হয় নাই বা নিটেও না, নিটের মতো সারফেসটা না, একেবারে স্মুথ, মানে হচ্ছে হাতে যেন বাঁচে না, একেবারে মোলায়েম একটা সারফেস তুমি পাবা। তো সেই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে কি বলে এটাকে, সুইডিং, সুইডিং ফিনিশ। তুমি এটাকে আবার রাবিং কিন্তু ফিনিশ, স্যার রাবিং এর মতো। হ্যাঁ, ওই কাগজ দিয়ে ঘষলে তো স্যার মানে কি বলে ফ্রেইং হওয়ার কথা না, সুতার মাথা না, মাথা বের হয়ে থাকার কথা। সেই মাথাগুলো থাকবে না, এটা ওই ধরনের ফিনিশ না। শীষ কাগজের একটা উদাহরণ দিলাম আমি, বাট ওই ধরনের না আর কি। এই সারফেসটাকে কি করা হবে, মানে কি বলবো, ফাইবারটাকে এমন ভাবে ড্যামেজ করা হবে শুধুমাত্র ডাস্ট গুলো হয়ে চলে যাবে আর কি, অনেকটা ডাস্টের মতো, একেবারে ডাস্টের মতো। আর তুমি যখন সারফেসটাকে ধরবা তখন কিন্তু তুমি কোনো যে ইয়ার্নের যেরকম টুইস্টেড বা ওয়ার্পের দিকে ওয়েফটের দিকে যে আপ ডাউন, সেই ধরনের কোনো ফিলিং তুমি পাবা না। তুমি একেবারে একটা স্মুথ সারফেস পাবা, খুবই ভালো ফিনিশিং, মানে কি বলবো, স্লিপারি, স্লিপারি যদি বলি, স্লিপারি সারফেস। অনেকটা আমাদের স্কিনের মতো, স্কিন যেরকম স্লিপ করে অনেক সময়, যে বাচ্চাদের
বাচ্চাদের বডি কি রকম, একেবারে ছোট বাচ্চাদের, ঠিক আছে, ওদের ওদের স্কিন যেরকম অনেকটা ফেব্রিকটাও দেখবা সেরকম আর কি, এটার ফিলিংটাও সেরকম। এটা আসলে বোঝানো যাবে না, মানে ভাষায় বোঝানো খুব কঠিন। ঠিক আছে, সেই ধরনের একটা ফিনিশিং দিবে এবং সে খুবই কমফোর্টেবল আর কি। ওই উপরের সারফেসটা অর্থাৎ যেটা বডির সারফেস আর কি, যেটা আমরা দৃশ্যমান বাইরের সারফেস, সেটা খুবই স্মুথ। ঠিক আছে, এই ধরনের ফেব্রিক গুলো আসলেই তোমাকে বিমোহিত করবে আর কি যদি তোমরা সেগুলো ইউজ করো। তো সেই একটা ওয়ার্ড, অর্থাৎ এখন তুমি এই এই ওয়ার্ডটাও একটু চেক করবা। এই যে সুইডিং, আমি তো তোমাকে কয়েকটা ওয়ার্ডের কথা বলতেছি, তো প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে এক একটা মেকানিক্যাল ফিনিশ, মেকানিক্যাল ফিনিশিং। এই ফিনিশিং গুলো এখন তোমাদেরকে একটু একটু জানতে হবে, মানে এটা কেমন, কি রকম ভাবে করে, ফেব্রিকের আসলে অ্যাপিয়ারেন্সটা কেমন হয়, তোমরা একটু খুঁজে খুঁজে নিবা, এটা একটু বের করবা খুঁজে খুঁজে। আচ্ছা, এটা রিলেটেড আমরা কয়েকটা একটু, যেহেতু আমার কাছে যে কয়টা আছে আমরা সেই কয়টা একটু দেখতে চাচ্ছি। বাকিগুলো হয়তো সব আমি দেখাতে পারবো না, কয়েকটা আমরা একটু দেখি। যেহেতু নিটের ফেব্রিকের সাথে রিলেটেড এবং নিট ইন্ডাস্ট্রিতে যেহেতু আমি জবও করছি, তো আমাদের কয়েকটা মেশিন আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারবো আর কি। আচ্ছা, প্রথমে একটা ছোট্ট জিনিস দেখে নেই, সেটা হচ্ছে স্লিটিং মেশিন। আমরা একটু সিরিয়ালি যাই। স্লিটিং মেশিন, স্লিটিং মেশিন বলতে যে তোমার কি বলে, নিটিং মেশিন থেকে, নিটিং মেশিন থেকে যখন আমরা কেটে আনি ফেব্রিকটাকে বা বের করে আনি, তখন এটাকে ওপেন উইথে কনভার্ট করা হয়। লুপ মানে টিউব ফর্মে থাকে, সেটাকে আমরা ওপেন করে ফেলবো, মানে কেটে ফেলবো, মাঝখানে সিজারিং করে কেটে ফেলবো, ওপেন ফর্মে নিয়ে যাবো, অনেকটা উইথ ফর্মে নিয়ে যাবো, অর্থাৎ সার্কুলার ফর্ম থেকে আমরা ফ্ল্যাট ফর্মে নিয়ে যাবো। এটা হচ্ছে তার একটা অপশন। তারা টিউবটাকে ফিট করবে আর ফাইনালি সে তোমার ওই রোল ফর্মে নিয়ে আসবে। আচ্ছা, দেখা যাচ্ছে কি ভিডিওটা? দেখতেছো সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা? জি স্যার। ওকে, এই যে এখানে যে অংশটা দেখতেছো এখানে, এটা হচ্ছে লেজার বিম, লেজার রশ্মি। হ্যাঁ, লেজার রশ্মি এটা কি করবে, ওই ফেব্রিকের উপরে ফেলা হবে, অর্থাৎ ফেব্রিকটাকে এটার উপর দিয়ে নিয়ে আসা হবে। আর এখানে হচ্ছে নাইফ, এই জায়গাটা হচ্ছে নাইফ। আর এই যে এখানে একটা জিনিস দেখতেছো টিউবের মতো, এখানে আসলে ফেব্রিকটাকে টিউবের মতো পরানো হবে অনেকটা। তুমি বলতে পারো যে এটার উপর দিয়ে ফেব্রিকটাকে নিয়ে আসা হবে টিউব ফর্মে, তারপরে এই মেশিনটার উপরে নিয়ে যাওয়া হবে, এটার উপর দিয়ে নিয়ে যাওয়া হবে। তো তোমার সেই ফেব্রিকের মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা নিডল মার্ক থাকবে। তোমরা জানো ইন্টেনশনালি একটা নিডল মার্ক দেয়া হয়, অর্থাৎ যেই বরাবর ফেব্রিকটাকে কাটা হবে, তো সেই নিডল মার্কসটা আসলে খোঁজা হবে এই মেশিনের মাধ্যমে। এই যে তারা কিন্তু এখন কিছু করতেছে না, দেখছো, কাটতেছে না কিন্তু, জাস্ট এমনি রোল করতেছে। তারা এখন সিজারিং করতেছে না, এটাকে এমনি রোল করতেছে, অর্থাৎ কিউ ফর্মে রাখছে। এটাকে আমি অনেক সময় বলবো যে এটার টাইম লস, সময় নষ্ট। ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের কাজ করে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা আমরা একটু দেখি সিল্ডিং অটো, যেটা অটো এখানে কাটিং এর অংশটা আমি উঠাতে চাচ্ছিলাম কিন্তু আদৌ উঠাতে পারছিলাম কিনা।
আচ্ছা, এটা ব্যাক থেকে অর্থাৎ একটা লট ফিট করা হচ্ছে, পিছন থেকে ওঠানো হচ্ছে, সামনে তোমার এটা করা হচ্ছে। আমরা একটু ম্যানুয়াল আরেকটাতে যাই, ম্যানুয়াল অপারেটিং এ যদি একটু যাই, অটোমেটিক স্টোনেনটায় অরিজিনাল যেই কাটিং সেকশন বা কাটিং পয়েন্টটা এখানে দেখানো যায় নাই, তো মেশিন ওইটাই। তোমাকে এখানে হয়তো একটু ভালোভাবে বোঝানো যাবে। এই যে এই ধরনের টিউব, অর্থাৎ ওই যে ওখানে যেরকম বলছি ওখানে পরানো হবে ফেব্রিকটাকে, ঠিক এখানেও ঠিক সেভাবে পরানো হবে। এখানে সে ম্যানুয়ালি কাটবে আর কি ফেব্রিকটাকে, এই নিডল মার্ক বরাবর। আর ওখানে কে কাটবে? সে কাটবে হচ্ছে যে তোমার লেজার বিম, লেজার রশ্মি, অটোমেশন। তাহলে টিউব ফর্ম থেকে আমরা ওপেন ফর্মে নিয়ে যাবো ফেব্রিকটাকে। তাহলে এখানে গিয়ে ওপেন হয়ে যাচ্ছে। এই ফেব্রিকে একটা নিডল মার্ক আছে, তোমাদেরকে ওইটা তো আর ক্যামেরাতে বোঝানো যাবে না। এ কিন্তু আন্দাজে কাটতেছে না, ও যখন ফেব্রিক কাটবে তখন ওই মার্ক বরাবর ধরে ধরে কাটা হবে। ওই মার্ক যদি সরে যায় তাহলে ফেব্রিকে কিন্তু স্ট্রেইট হবে না, মানে সোজা হবে না, সেটা কিন্তু বাঁকা হয়ে যাবে। তাহলে বাঁকা করে কাটা যাবে না ফেব্রিক। ঠিক আছে, এটা হচ্ছে তার স্লিটিং মেশিনের একটা অংশ। আরেকটা ভিডিও আছে, আমরা এটাও একটু দেখি স্লিটিং এর অংশটা কি আছে, আমরা একটু দেখি। গার্মেন্টস এর মেশিন, তোমরা যেটা অলরেডি জানো না, ওভারলক, ওভারলক কাটিং। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সেই অটোমেশনের যে অংশটা সেটাই। আর এটা বলছিলাম সেই টিউবটা, যেটা অটোমেটিক ঘুরতে থাকবে, অর্থাৎ ওই নিডেল মার্কটা যতক্ষণ ধরে না পাবে সে ঘুরাইতে থাকবে তোমার ফেব্রিকটাকে। এই যে এটার সামনে থাকবে তো ফেব্রিকটা, ওই নিডেল মার্কটা যদি সে ধরতে না পারে তাহলে এই অংশটা কি করতে থাকবে? ঘুরাইতে থাকবে পুরো ফেব্রিকটাকে, অনেকটা 360 ডিগ্রিতে ঘুরাইতে থাকবে। 360 ডিগ্রিতে ঘুরিয়ে ওই মার্ক বরাবর নিয়ে আসবে, যাতে এই সিজারে ওই অংশ থেকে কাটা শুরু হয়। একেবারে 100% যখন চলতে থাকে তখন মেশিনটা আসলে অন্যরকম, মানুষ ছাড়া। বা এখন যদি অনেক ম্যান পাওয়ার দেখতেছো তোমরা এই মেশিনটা, যদিও অটোমেটেড মেশিন, বাট ম্যান পাওয়ার অনেকগুলোই লাগতেছে আমাদের। তাহলে এই যে ওপেন ফর্মে নিয়ে যাওয়া হচ্ছে নিটেড ফেব্রিকটাকে, এরপরে আমাদের ফিনিশিং আসবে। এখন ফিনিশিং এর মধ্যে প্রথমে আমি তোমাকে স্ট্যান্ডারিং এর একটা ফিনিশিং দেখাতে চাচ্ছি, স্ট্যান্ডারিং মেশিনের। হ্যাঁ, স্ট্যান্ডারিং মেশিনের ক্ষেত্রে যাওয়ার আগে আমরা একটু একটা অংশ একটু দেখে নিই, স্ট্যান্ডার্ড মেশিন আসলে দেখতে কেমন। স্ট্যান্ডারিং মেশিনটা দেখতে কেমন, এটা ফিগারে রাখছিলাম যে স্লিটিং মেশিনের যেটা, এই অংশটাতে টিউব ফর্মে এখানে লেজার বিম এখানে কাটা হবে শুধু, এটা হচ্ছে মেইন অংশ। আর স্ট্যান্ডারিং মেশিন আমরা যদি একটু দেখি, স্ট্যান্ডারিং, এটা হচ্ছে স্ট্যান্ডারিং মেশিন। ঠিক আছে, স্ট্যান্ডারিং এখান থেকে তুমি ফিডিং করবা ফেব্রিকটা, এখানে হচ্ছে ওভার ফিডিং হবে, ওভার ফিডিং, ওভার ফিড বলি আমরা অনেক সময়। কিছুটা জিএসএম বাড়ানোর জন্য অনেক সময় আমাদের এই অংশটাতে একটু কাজ করতে হয়, জিএসএম সামান্য একটু বাড়ানো যায় এই ওভার ফিডিং করে, অর্থাৎ লেন্থ বরাবর আমি একটু বেশি ফিট করতেছি ফেব্রিকটা। এরপরে কন্ট্রোল প্যানেল থাকবে, কন্ট্রোল প্যানেল থেকে তুমি এদিকে সরাসরি ফিটিং করবে এবং ওপেন উইথে, এই যে আমরা ওই যে স্লিটিং করলাম ফেব্রিকটাকে, যেহেতু ছিল টিউব ফর্মে,
সেটাকে আমরা কেটে এখন ওপেন ফর্মে নিয়ে আসবো। সেই ওপেন ফর্মে এখান থেকে কাজ করা শুরু হবে। তারপরে এখান থেকে আমি ফিটিং করবো, এটা হচ্ছে হিটিং চেম্বার। ওই যে আমরা বলছিলাম যে হাই টেম্পারেচারে তোমাকে হিট দেয়া হবে প্লাস সেটিং করা হবে, অর্থাৎ যতটুকু উইদে তুমি ফেব্রিকটাকে সেট করতে চাও, যত জিএসএম এ তুমি ফেব্রিকটাকে সেট করতে চাচ্ছ। এই হিট সেট করার পরে এটা সাধারণত আর চেঞ্জ হয় না, খুব একটা চেঞ্জ হয় না, শ্রিঙ্কেজটা ওখানে ফিক্সড হয়ে যায়। কারণ এত হাই টেম্পারেচারে যখন তুমি একটা ফেব্রিককে ফিক্সড করে দিবা, তখন কিন্তু যতই টানাটানি করো না কেন বা এটাকে কমাইতে চাও না কেন, ও কিন্তু ওই টেম্পারেচারে যেটা ফিক্সড হয়ে গেছে সেটাই থাকতে চেষ্টা করে, সাধারণত আর চেঞ্জ করা যায় না। অর্থাৎ ওইরকম হাই টেম্পারেচারে না নেওয়া পর্যন্ত সাধারণত ওর ডাইমেনশন আর চেঞ্জ হয় না। এরপরে ফাইনালি আমরা এটাকে তোমার ট্রলিতে কালেক্ট করে নিয়ে যাবো। তো সেই অংশটাই আমরা একটু দেখতেছি এখানে, যে একটা স্লিটিং মেশিন কিভাবে কাজ করতেছে। স্লিটিং মেশিন, স্ট্যান্ডার্ড মেশিন, সরি স্ট্যান্ডার্ড মেশিন। তাহলে এখান থেকে ফিডিং হচ্ছে, আমি অন্য সাইড থেকে দেখাচ্ছি, ফিডিং হচ্ছে এখান থেকে তোমার। এই জায়গাটা হচ্ছে ওভার ফিডিং জোন, ওভার ফিট, মানে ফেব্রিকের যেই নর্মাল তার দৈর্ঘ্য তার থেকে একটু বেশি ফিডিং করা হবে, একটু প্রেসিং করে একটু ওভার ফিডিং করা হয়। অনেক সময় নর্মালি ফিট করা হয়, খুব বেশি টানাটানি করা হবে না ফেব্রিকটাকে, যেহেতু বুঝতে পারো এগুলো নিটেড ফেব্রিক, এগুলো ডাইমেনশনালি অনেক বেশি আনস্টেবল, স্টেবল না আনস্টেবল, তারা অর্থাৎ তাদের ডাইমেনশনটা ঠিক রাখা যায় খুবই কঠিন হয়ে যায়। এখানে আমরা একটু ওভারফিট করে প্রথমে এটাকে একটা রিল্যাক্স মোডে নিয়ে আসি। আবার যেহেতু অলরেডি সে ডাইং হয়েছে, অর্থাৎ ডাইং এর পরেই আসলে ফিনিশিং হচ্ছে, সুতরাং এটা কিন্তু ডাইমেনশনালি এখনো আনস্টেবল একটা স্টেটে আছে। এই যে দুইটা রোলার এখান থেকে স্কুইজ করা হচ্ছে, কারণ এখানে তার আগে একটু কেমিক্যাল ফিনিশিং দেওয়া হয়, সামান্য একটু কেমিক্যাল ফিনিশিং আছে, যেটা আমরা অনেক সময় বলি তোমার সফেনিং এজেন্ট হইতে পারে, এখানে কিছু থাকতে পারে। একটু এই জন্য জয়েন করতে যাচ্ছি। ওভার ফিডিং, হ্যাঁ, একটা কনফিউশন থাকে এখানে যে আসলে ওভারফিট করে করে না। হ্যাঁ, তো যারা মেশিন অপারেটর করে তারা বলতেছে যে হ্যাঁ এখানে কিছুটা জিএসএম বাড়ানো যায়, কিন্তু এখানে জিএসএম যতটুকু বাড়ানো যায় বা কমানো যায় তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সামনে হিট সেটিং অংশটাতে, ওই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে যে অংশটা দেখতেছো এটা হচ্ছে ওই যে বোনেস, বোনেস অথবা স্কিউনেস, স্কিউনেস কন্ট্রোল করার জন্য। তুমি দেখতে পাচ্ছ এই পাশের প্রান্তটা আর এই পাশের প্রান্তটা এক স্ট্রেট না, স্ট্রেট না, কিছুটা বাঁকা। এই বাঁকাটা করা হচ্ছে আসলে স্ট্রাইপ, যেটা তোমরা সাধারণত বলো যে ফেব্রিকের স্ট্রাইপ কন্ট্রোল করার জন্য, স্কিউনেস কন্ট্রোল করার জন্য, ঠিক আছে, এই কাজটা সেটা করা হয় এদেরকে, অর্থাৎ একটু অ্যাঙ্গেলে ফেব্রিকটাকে একটু অ্যাঙ্গেলে টানা হবে, একটু অ্যাঙ্গেলে ফিডিং করা হবে। এতে কি হবে, ওই যে যেই ওয়েলস ডিরেকশন বা কোর্স ডিরেকশন যেগুলো আছে সেগুলো বাঁকা থাকবে না, উইথ বরাবর বাঁকা থাকবে না। একটা পাশকে আমি একটু টানবো আর একটা পাশকে একটু বেশি দিব, এরপরে ফেব্রিকটাকে আমি প্রসেস করতে থাকবো, মানে স্ট্যান্ডারিং করতে থাকবো, হিট সেট করতে থাকবো। এতে কি হবে, ওই যে তোমরা ফেব্রিক যখন গার্মেন্টস ফেব্রিক বানাতে চাও, গার্মেন্টস বানাতে চাও, তখন দেখবা তোমাদের একটা সমস্যা হবে, ওই যে আমরা বলি যে কি বলে গ্রেন লাইন, হ্যাঁ গ্রেন লাইন ঠিক করতে হবে, ওই গ্রেন লাইন কিন্তু বাঁকা হবে ফেব্রিকে। এই জন্য এই কাজটা এখানে খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ যখন ফিডিং করা হয় তখন এটাও চেক করা হয়। বুঝলাম না, মানে স্যার বাঁকা দিলে গ্রিন লাইন কিভাবে সোজা থাকবে? সুন্দর কথা, সুন্দর কথা, কিন্তু কথা হচ্ছে এখন তোমার আমি এটা কোথা থেকে দেখাবো, কোথা থেকে দেখাবো এটা,
সুন্দর কোশ্চেন। কিন্তু এটার এক্সাম্পল তোমাকে আমি করে দেব। নিটেড ফেব্রিক একটা লাগবে আমার এখন। নিট ফেব্রিক এই যে ফেব্রিকটা দেখতেছো এখানে, জি স্যার। হ্যাঁ এখানে ওয়েলস গুলো কিরকম, সোজা না? হ্যাঁ। এটা সোজা থাকবে না, এটা হবে এরকম বাঁকা হবে, অ্যাঙ্গেলে হয়, অ্যাঙ্গেল, সামান্য অ্যাঙ্গেলে হয়ে যায়। এরপরে কোর্স ডিরেকশনটা দেখো, এখানে কোর্স লুপটা একেবারে স্ট্রেট দেখাচ্ছে, এখানে এখানে একেবারে সোজা দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা সোজা থাকবে না, এটা দেখবা মেইন ফেব্রিকটাতে যখন আমরা নিটিং থেকে নামাই তখন এরকম বাঁকা হয়, এরকম, বুঝতে পারতেছো? আর ওয়েলসটা এই তাহলে কি হবে, এরকম এরকম অ্যাঙ্গেলে হয়ে যায়, কিছুটা অ্যাঙ্গেলে করে এরকম। স্যার ডাবল জার্সির ক্ষেত্রে কি স্যার এমনই হবে স্যার? নিট হ্যাঁ? ফেব্রিক তো স্যার এটা ডাবল এমনিতেই ডাবল সিঙ্গেল জার্সি ফেব্রিকে যত বেশি হয়, ডাবল জার্সি ফেব্রিকে অতটা বেশি হয় না, কারণ ওটা একটু একটু ডাইমেনশনালি স্টেবল ফেব্রিক। স্যার আমি যদি স্যার এই যে- নিট ফেব্রিকে হ্যাঁ। গার্মেন্টস তৈরি করতে চাই তখন স্যার আমি যখন কাটবো স্যার ফেব্রিকটা তখন সোজা কাটবো না স্যার অ্যাঙ্গেলে কাটবো স্যার? হ্যাঁ তুমি তো সোজাই কাটবা, এখন তুমি তখন তো স্যার- ফেব্রিকটা সোজা পাচ্ছ, শোনো আমি বলি, তুমি গার্মেন্টস এ ফেব্রিকটা সোজা পাচ্ছ, কিন্তু নিটিং করার পরে ফেব্রিকটা এরকম থাকে না, এত সোজা থাকে না, তোমরা যত সোজা পাও। জি স্যার। সেটা তো আমরা জি, স্যার। ফিনিশিং করে দেওয়ার পরে তুমি পাচ্ছ। স্যার এখন কারণ যখন আমরা মেশিন এটার থেকে কারণ কাটতে, কি স্যার? শোনো শোনো, মেশিন থেকে যখন কাটি তখন এটা এরকম একটু বাঁকা হয়, এরকম বাঁকা হয় ফেব্রিকটা, বুঝতে পারছো? ওয়েলস ডিরেকশন এরকম হয়। এই জন্য এই প্রান্তটাকে কি করি আমি, এটাকে যে পয়েন্টে ফিক্সড করা হয়েছে এটাকে স্ট্রেট ধরে এই জায়গাটায় পয়েন্ট আটকানো হয়, তারপরে টানা হয় ফেব্রিকটাকে, বুঝতে পারতেছো? স্যার বাঁকাটা কি হয়, ওই যে নিট ফেব্রিক তো আমরা সার্কুলারলি হ্যাঁ এই যে এরকম এরকম একটা কারণে। ওয়েলস হয় না, এটা হচ্ছে কোর্স ডিরেকশন না, কোর্স না, জি স্যার, মানে কিন্তু কোর্সটা শেপটা তো এরকম থাকে হয় না, কোর্সটা স্প্রিং এরকম এর হয়, এই যে মতো। এরকম নিচে চলে যায়, বুঝছো? নিটিং করার সময় দেখবা যে স্ট্রাইপ যদি হয়, স্ট্রাইপ ফেব্রিক, দেখবা স্ট্রাইপটা এরকম নিচে চলে যাচ্ছে, এটা থাকার কথা সোজা, কিন্তু এটা সোজা থাকে না, এটা হয়ে যায় একটু বাঁকা হয়ে যায়। এখন যখন আমরা বুঝছি, স্যার। ফিনিশিং করি তখন এটাকে সোজা করে তারপরে ফিনিশিং করি, নাহলে তো তোমরা আচ্ছা। বাঁকা ফেব্রিক পাবা, সেটা দিয়ে তো আসলে তুমি গার্মেন্টস বানাতে পারবে না, তোমার স্ট্রাইপ বা আমরা যেটা বলি গ্রেন লাইন, এগুলো একটাও সোজা হবে না। তোমরা যেরকম টি শার্ট গুলো স্যার দেখো অনেক সোজা হয়ে তাই আসছে, নাকি স্যার হিট দিয়ে সেট করা হয় নাকি স্যার হ্যাঁ এমনি টানলে ওরকম থেকে সামান্য সামান্য, এটা খুব বেশি না, এটা 1 ইঞ্চি বলতে পারো, 1 ইঞ্চির মধ্যে, জি স্যার বুঝছি। মানে এত হিউজ না, মানে মেশিনে যেটা দেখতেছো এটা হচ্ছে প্রায় 1 ইঞ্চির মধ্যে, সামান্য, অর্থাৎ যতটুকু সেটা এই মেশিনটা স্ক্যান করে সেটা ঠিক করতেছে, বুঝতে পারতেছো? জি স্যার। না হলে কিন্তু ওই যে লাইনটা যেভাবে আমরা সাধারণত মেশিন থেকে নামে একটু বাঁকা হয়ে, তোমার ওইটা বাঁকাই থাকবে। অর্থাৎ তোমাকে আমি যদি বলি একটা কালো একটা সাদা স্ট্রাইপ, হ্যাঁ একটি মনে করো এটা হচ্ছে রেড ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, এরকম একটা স্ট্রাইপের ফেব্রিক, তাহলে তোমার অরিজিনাল ফেব্রিকটা এরকম বাঁকা, বুঝতে পারতেছো? মানে স্ট্রাইপটা এরকম বাঁকা, সে এখন এখানে কি করতেছে, স্ক্যান করতেছে সেই স্ট্রাইপটা এবং সেটা সোজা করে দিবে। যখন রোলার গুলা টানবে তখন তার স্পিডের মধ্যে ফেব্রিকটাকে কিছুটা অ্যাডজাস্ট করে দিবে, কতটুকু মানে থাকবে, সে সামনে পিছনে থাকবে, ঠিক বুঝছি আছে? স্যার। এটা এত মানে সহজে তোমরা কিন্তু পাও না, অনেক জায়গায় এটা কাজ শেষ হওয়ার পরে আসে। আচ্ছা জিএসএম এর ব্যাপারটা স্যার কেমনে হয়েছে? হ্যাঁ জিএসএম এর ব্যাপারটা কিভাবে হয়, জিএসএম মনে করো এই ফেব্রিকটা জিএসএম মনে করো বেশি, বেশি বেশি, মানে জিএসএম মনে করো 180, হ্যাঁ এখন আমার লাগবে হচ্ছে 110, মানে স্যার আমি জিএসএম কমাইতে পারবো কিন্তু বাড়াইতে পারবো না, এটাই তো স্যার না? পারবো, বাড়াইতেও পারবো। স্যার বাড়াবো কেমনে স্যার এই জায়গায়? ওই যে আমি বললাম তোমাকে ফার্স্টে, ওই যে ওভারফিট করলাম, ওভারফিট। জি স্যার। হ্যাঁ আরেকটা মেশিন আছে, এটা দিয়ে যদি জিএসএম বাড়াইতে না পারো আরেকটা মেশিন আছে সেটা দিয়ে বাড়ানো যাবে। এখন এটা আমি তোমার বলি, এটা হচ্ছে কি তোমার জিএসএম টা এখন যাই আছে, কারণ এটা তো র অবস্থায় আছে,
এটা মাত্র ডাইং হয়ে আসছে। হ্যাঁ, তো এখন এটাতে তোমার যেটা অরিজিনাল জিএসএম সেটাই থাকবে, তো কাছাকাছি রেঞ্জের মধ্যে থাকবে, অর্থাৎ তুমি 400 180, দেখা যাচ্ছে 170 অথবা 190। এখন 190 যদি হয় তাহলে তুমি কমাবা কিভাবে? এটার এই যে দুই পাশ উইথটা একটু টান দিবা, উইথটাকে একটু টান দিতে হবে, লেন্থে একটু বেশি টানতে হবে, ঠিক না? দুই দিকে যদি একটু টানাটানি করি আমি বলতে গেলে, উইথ একটু যদি বাড়িয়ে দেই আর লেন্থে যদি একটু ফিক্স থাকে, একই যদি থাকে, তাহলে এটা জিএসএম কিছুটা কমে যাবে, ঠিক না? কিছুটা কমে যাবে। এখন তুমি মনে করো, স্যার জিএসএম বাড়ানোর জন্য না স্যার, যে টাম্বেল ড্রাই করি আমরা স্যার, তাহলে নাকি জিএসএম বাড়ে? না টাম্বেল ড্রাই তো তুমি টাম্বেল ড্রাই না, আসলে ওখানে একটা কেমিক্যাল ফিনিশিং আছে যেটা আমরা বলি ওয়েটিং এজেন্ট আছে, সেটা দিয়ে আসলে ফিনিশিং করা হয়। টাম্বেল ড্রাই বলে কিছু নাই, ড্রাই মানে তো শুকাবে। এখন শুকানোর সময় একটা কেমিক্যাল ইউজ করা হয় যেটাকে আমরা বলি ওয়েটিং এজেন্ট, মানে ওই কেমিক্যালের ওজন বেশি, ওই কেমিক্যালটা ফেব্রিকে অ্যাড করা হয় যাতে জিএসএমটা বাড়ে। বুঝতে পারছো? জি স্যার। এটা মজার, এটা টাম্বেল ড্রাইং। এটা হচ্ছে 2 নাম্বারই আর কি, চোরামি পদ্ধতি আর কি। যখন দেখা যায় আর হ্যাঁ মিলাইতে পারে স্যার না জিএসএম, ওইটাই। তখন গিয়ে ওটা করে। স্যার টাম্বেল ড্রাই এর ক্ষেত্রে তো তখন ফেব্রিক স্কুইজ করে না, ওই যে ওই পানিটা কম্প্যাক্ট অবস্থায় থাইকা যায়, তখন হচ্ছে হ্যাঁ গিয়ে জিএসএম বাড়ে। সেটাই, মানে এটা হচ্ছে 2 নাম্বার পদ্ধতি আর কি, ওটা তো অরিজিনাল না। ফেব্রিক যখন আর মিলাইতেই পারে না, বায়ারকে খাওয়ানোর জন্য দেখা যাচ্ছে গার্মেন্টস তোমার 10 পিস বা 50 পিস হচ্ছে, জিএসএম অনেক কম, তখন সে কি করে যাইয়া কেমিক্যাল অ্যাড করে জিএসএম বাড়াই দিয়া বায়ারকে ধরায় দেয়। ওয়াশের পরে তো স্যার আবার এগুলো চলে যায়। সেটাই আর কি। হ্যাঁ, এখন বায়ার তো আর এখন ওয়াশ বায়ার তো আর করে ওয়াশ নেবে না করবে না, বুঝো নাই? তখন। বায়ার তো আর ওয়াশ করবে না, যে কাস্টমার সে হয়তো বা ওয়াশ করবে। আচ্ছা এখানে একটু থামি, এটা হচ্ছে কি স্পিড, হ্যাঁ 15 মিটার/মিনিট, এত স্পিডে ফেব্রিকটা এখন যাচ্ছে। আর এখানে টেম্পারেচার হচ্ছে এটা 205 ডিগ্রি সেলসিয়াস, হিউজ টেম্পারেচার এই মেশিনটায়, ঠিক আছে? কি পরিমাণ টেনশনে ফেব্রিকটা টানতেছে, হ্যাঁ? আর এখানে তোমরা যেটা দেখো, এই যে এই জায়গাটায় 105, 205, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 205, 205, 205, এটা প্রথমে ছিল টেম্পারেচার, কিন্তু এটা হচ্ছে পরবর্তীতে যে কি পরিমাণ টেম্পারেচার আপ ডাউন করতেছে, কখনো কমতেছে কখনো বাড়তেছে, কারণ এগুলো বার্নার, তো বার্নারের মাধ্যমে আপ ডাউন করে। আর এখানে অ্যাডজাস্টিং ফ্যান আছে, অনেকগুলো ফ্যান আছে, যখন কোনো কারণে ফেব্রিকটা থেমে যায় হঠাৎ করে, মনে করো থেমে গেছে, তখন হাই টেম্পারেচারের মাঝখানে যদি ও থেমে যায়, পুরো ফেব্রিকটা কিন্তু জ্বলে যাবে, পুড়ে যাবে বলতে পারি। তো সাথে সাথে এই সবগুলো ফ্যান একসাথে ওপেন হয়ে যাবে, মানে খুব হাই স্পিডে সে মানে সাকশন করবে, এই পুরো টেম্পারেচারটাকে সরাই ফেলবে, খুব হাই, খুব দ্রুত, সাথে সাথেই বলতে পারো আর কি, টেম্পারেচারটাকে সরাই ফেলবে। তো কোনো কারণে যদি তোমার ল্যাকড়া ল্যাকড়া টাইপের ইয়ান যদি ওখানে থাকে, তাহলে সেটা বার্ন হয়ে যায় ম্যাক্সিমাম টাইম, ল্যাকড়া গুলো পুড়ে যায়, মানে ফেব্রিকটা বলতে পারো যে ড্যামেজ, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কোনো টেকনিক্যাল ফল্টের কারণে, কোনো একটা টেকনিক্যাল ফল্ট 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, 5 সেকেন্ড বা 1 মিনিটের জন্য তোমার অনেক ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য কন্টিনিউয়াস এটা রানিং রাখা, যাতে কোনো ধরনের প্রবলেম না হয় রানিং অবস্থায়, সেই দিকে আমাদের অবশ্যই মেইনটেনেন্স ডিপার্টমেন্ট সবসময় সজাগ থাকে আর কি। তবে এটার বৈশিষ্ট্য হচ্ছে, যদি কোনো কারণে থেমে যায়, সাথে সাথে সবগুলো ফ্যান একসাথে চলবে, যাতে হিটটা সরাসরি ফেব্রিকের মধ্যে আর যেতে না পারে ওই অবস্থায়। আর এখানে দেখতেছো এই যে উইথ, এটা হচ্ছে উইথ বরাবর, এখানে পিন আছে, পিনে ধরেই দেওয়া হচ্ছে ফেব্রিকটাকে। এই উইথটা একটু বাড়ানো যায় কমানো যায়, অর্থাৎ তোমার এই রোলার গুলো ফিক্স না, এগুলো কিন্তু মানে এগুলো সরে যাবে একটু দূরে অথবা আর একটু কাছে আসবে, তোমার ফেব্রিকের উইথ যেরকম দরকার ঠিক সেরকম ভাবে সে নড়াচড়া করবে, মানে তার উইথ সে অ্যাডজাস্ট করতে পারে। ঠিক আছে, তাহলে তুমি জিএসএম সামান্য একটু বাড়াইতে পারবা, সামান্য একটু কমাইতেও পারবা তোমার প্রয়োজন মতো।
নিচে কিছু নাই আসলে, যদিও দেখাইতে চেষ্টা করছিলাম, নিচে কিছুই নাই, মানে এটা জাস্ট উইথ অ্যাডজাস্ট করার জন্যই এত বড় এরিয়া আমার লাগতেছে এই মেশিনটাতে। আর একটু ক্লিয়ার ছবির ইমেজটা একটু ঝাপসা হচ্ছে, কারণ অনেক আগে তোলা এগুলো ছবিগুলো, তখন আমার হাতে যে ক্যামেরা ছিল ওই সময়ে। যাক, আল্লাহ তাআলা ওই সময় মোবাইল দিছে আমার হাতে, এটাই অনেক কিছু। একটা সময়ে আমরা ইন্টারের পর্যন্ত আসলে মোবাইল পাই নাই, মোবাইল আসলে বাটন মোবাইল ছিল তখন। আচ্ছা, এগুলো হচ্ছে চেম্বার, এই যে ব্লোয়ার। স্যার আমাদেরও স্যার ইন্টারের পরে অনেকে মোবাইল ইউজ করা শুরু করে। হ্যাঁ, তোমরা তো ডিজিটাল একেবারে ক্যামেরা ওয়ালা মোবাইল ইউজ করতেছো ইন্টারের পরে, আমরা তো ক্যামেরা ওয়ালা মোবাইল আর ইন্টারের পরে ইউজ করতেছি না। ইন্টারের পরে আমরা বাটন ওয়ালা মোবাইল পাইছি, তাও আবার আব্বুর কাছে একটা। ঠিক আছে, এটা পাইছি হচ্ছে অনার্স এর সময়ে, ঠিক আছে, ক্যামেরা সহ। কারণ ভার্সিটি লাইফেও আমাদের খুব একটা ছবি আমাদের ছিল না, ছবি তোলার ক্যাপাসিটি ছিল না আমাদের, ফ্রেন্ডদের কাছে ছিল, আমরা দেখতাম যে ওরা ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। ঠিক আছে, কারণ ওই সময় আসলে মোবাইলের দাম অনেক ছিল আর কি, তোমরা জানো কিনা, একটা মোবাইল ক্যামেরা থাকা মানে অনেক কিছু, অনেক প্রাইস ছিল। আচ্ছা, এই লাস্টের অংশে এসে তোমার এই জায়গাটায় একটা ছোট্ট একটা কি বলে এটাকে, ড্রায়ার থাকে, আবার অথবা কম্প্যাক্টর, মানে একটা স্প্রেয়ার থাকে, যে তোমার সাধারণত অনেক সময় মাঝে মাঝে করে আর কি, একটু কুল মানে একটু ঠান্ডা করে, হালকা একটু স্প্রে করে। আর এই জায়গাটায় সে চেক করতেছে, এই যে বুঝতে পারছো, এই জায়গাটা কিন্তু একজন কোয়ালিটি ডিপার্টমেন্টের একটা লোক থাকে সবসময়, ফেব্রিকের কোনো ফল্ট যদি তার চোখে পড়ে, সে সাথে সাথে এখানে আইডেন্টিফাই করে নোট করে ফেলে। আর জিএসএম ও চেক করে, এই যে এখানে বসে সে একটা জিএসএম চেকও করে, কাইটা মাঝে মাঝে রানিং অবস্থায় মেশিন থেকে কেটে জিএসএম চেক করে। যদি কোনো ভুল থাকে বা বেশি ভেরিয়েশন পায়, সাথে সাথে ওই যে কন্ট্রোল ইউনিট তাকে ফোন করে দেয় যে আপনার জিএসএম এখানে বেশি আসছে। তো সে আবার এটাকে কি করে, ওই তোমার পিছন থেকে আবার সেটিং চেঞ্জ করে অ্যাডজাস্ট করতে থাকে। আর এই যে ট্রলিতে এখন কালেক্ট করতেছে। তো মোটামুটি এটা হচ্ছে স্টেন্টারিং মেশিন। স্টেন্টারিং এর পরে যে কাজটা সেটা হচ্ছে ফিনিশিং। অনেক দূরে চলে আসছে। কম্প্যাক্টিং, তাহলে এইটা তুমি স্টেন্টারিং করলে, তাহলে এখন হচ্ছে তোমার কম্প্যাক্টিং। আমরা কম্প্যাক্টিংটা একটু দেখি, তার আগে আমি একটু কম্প্যাক্টিং মেশিনটা দেখি। তাহলে এটা হচ্ছে কম্প্যাক্টিং মেশিন, এখানেও তুমি উইথ অ্যাডজাস্ট করতে পারবা যেটা তোমার দরকার, ইনপুট দিয়ে এখানে সে কম্প্যাক্ট করবে। এই যে তুমি বললা যে স্যার জিএসএম কি বাড়ানো যাবে কিনা, হ্যাঁ যাবে। এখানে হচ্ছে ওখানে উইথ বাড়াইছিলাম, এখানে আবার উইথ কমাইতে পারবা। এবং এটা কি করবে, ওই যে বলছি তোমাকে কম্প্রেস করবে, মানে একটু ধাক্কা দিয়ে একসাথে প্রেস করবে, ভিতরের দিকে প্রেস করবে, যাতে সবগুলো ইয়ার্ন নিজেদের মধ্যে একটু ভিতরে ঢুকে যায়, মানে এর চেয়ে বেশি যাতে শেয়ার কি না হয়, শ্রিঙ্ক করতে না পারে। এটা লাস্ট স্টেজ, মানে একেবারে লাস্ট স্টেজ। অর্থাৎ স্টেন্টারিং করার পরে যদি তাও তোমার মনে হয় যে সেটা আসলে ঠিক হয় নাই, তখন তুমি এখানে ঠিক করতে পারবে, এটা একেবারে লাস্ট স্টেজে ঠিক করতে পারবে, একটু শ্রিঙ্ক করতে পারবে, মানে তুমি চাইলে একটু কম্প্যাক্ট করতে পারবে, এটা একটু ভিতরে নিতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে কি তোমার কি বলে এটাকে, সফটনেস। মানে ফেব্রিকটা যেহেতু স্টেন্টারিং হিট সেট হয়েছে, হিট সেট মানে অলরেডি একটা হাই টেম্পারেচারে সে প্রসেস হয়েছে, তখন কিন্তু তার সারফেসটা খুব রাফ হয়। কিন্তু যখন তুমি কম্প্যাক্টিং মেশিন ইউজ করবা, তখন সেই সারফেসটা খুবই সফট হবে, যেটা আমরা বলি যে কি বলে কমফোর্টেবিলিটিটা তার একটু বাড়বে। স্টেন্টারিং কি? স্টেন্টারিং ওই যে মেশিনের কথা বলতেছি, হিট সেটিং। ঠিক আছে, তাহলে এই যে এখানে বলা হচ্ছে, দেখো ছোট্ট একটা লাইন তুমি যদি রিডিং করো, আফটার স্টেন্টারিং হোয়ার উইথ ইজ কেপ্ট এত ইঞ্চি মোর দেন দ্য রিকোয়ার্ড উইথ,
দেখো রিকোয়ার্ড উইথের থেকে, অর্থাৎ যে পরিমাণ উইথ তোমার দরকার তার থেকে 5 থেকে 7 ইঞ্চি কখনো কখনো বড় রাখা হয়। কম্প্যাক্টিং ইজ ডান অন দ্য নিটেড ফেব্রিক হোয়ার দ্য উইথ ইজ কেপ্ট 2 or 4 ইঞ্চ মোর দ্যান দ্য রিকোয়ার্ড। কখনো কখনো বুঝতে পারতেছো যে কিছুটা বড় রাখা হয়, মেশিনে যতই আমি প্রসেস করি না কেন আমার যেটা রিকোয়ারমেন্ট তার থেকে একটু বড় রাখা হয়। ফাইনালি যখন সে রিল্যাক্সড হয় তখন এর চেয়ে বেশি যাতে আর কমে না আসে। দ্য ফেব্রিক ফ্রম স্টেন্টার লজেস ইটস উইথ 2 থেকে 3 ইঞ্চ ফ্রম স্টেন্টার। বুঝতে পারতেছো 5-7 হিট সেট করে নামিয়ে ফেলছি, এরপরে সেটার উইথ 2 থেকে 3 সেন্টিমিটার এটা কমে যাবে। আর এটা কমার পরে আমি কি করতেছি, স্টেন্টারিং দিয়ে হয় আমি কমাবো নয়তো বাড়াবো, মানে এখন আমার যেটা রিকোয়ারমেন্ট সেটা আমি করে দেন এটা শেষ করে দিব। এই ফেব্রিকে আর ফার্দার প্রসেস করতে পারবা না। বলতে পারো যে এখন একেবারে ডাইমেনশনালি মোটামুটি স্টেবল, ওকে এখন যতই টানো না কেন সে এই অবস্থায় সে ফিরে আসবে বারবার, ওকে আর চেঞ্জ করা যাবে না। তাহলে এই মেশিনটা যদি একটু দেখো, মানে কিছুই নাই এখানে, তবে এখানে হচ্ছে একটা স্পেশাল বিষয়, সেটা হচ্ছে যে তোমার স্প্রে করবে, স্টিম স্প্রে করবে, দেন এটাকে সফটনেসটা তার মধ্যে নিয়ে আসা হবে, একটু কম্প্যাক্ট করা হবে। তুমি চাইলে ওই যে যেটাকে আমি বলি যে সামান্য জিএসএম বাড়বে স্ট্যান্ডারিং এর থেকে, এখানে জিএসএম একটু বাড়বে। এই রোলারটা খুবই মজার, এই যে এই রোলারটা যেটা দেখতেছো এটা একটু থামাই দিই। এই রোলারটার দেখে তোমার কাছে কি মনে হচ্ছে, এটা এই রোলারটা দেখে? এইটা কি স্যার ওই মানে ফেব্রিকটার স্যার ওই যে লুপের মানে যে স্পেশাল একটা রোলার, হ্যাঁ। প্রথমে আমি ভাবছিলাম এই রোলারের কাজ কি। বুঝছো, প্রথম দেখলে এটা বুঝবা না, এই অদ্ভুত একটা রোলার, এটা কেমন। সাধারণত আমরা এই ধরনের রোলার কখনো আমরা সচরাচর দেখি না। মজার, এটা হচ্ছে এরকম, এই টুইস্টিং হচ্ছে এরকম আর কি রোলার, বুঝতে পারছো? দুই দিকে, দুই দিকে, কারণ ফেব্রিকটা যখন এভাবে যাচ্ছে এই বরাবর যাচ্ছে তখন এটাকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে। জানো তো নিটেড ফেব্রিক একটু কি হয় যে কার্লিং করে না, উইদে একটু পেঁচে যায় বা একটু কোকড়ানো কোকড়া হইতে চায় আর কি। কি বলবো এটাকে বাংলায় বললে, কি বলে এটাকে বাংলায় বলা যাচ্ছে না, গোটাই অনেক থাকে। ভাষা। হ্যাঁ বোটে থাকে, যাই হোক। ঠিক আছে, সে চায় কি মানে ছোট হয়ে যাইতে আর কি, ও সবসময় চায় বইটা আসতে, মানে কি বলবো এটাকে কার্ভি হয়ে যায়, যে কোনো একদিকে আস্তে আস্তে ছোট হয়ে যায়। এটাকে টাইনে টাইনে বারবার, যদি তুমি একজন মানুষও হও দেখবে এটাকে সোজা করতে পারবে না, অনেকটা কুত্তার লেজের মতো আর কি। বলে না যে কুত্তার লেজ টানলেও সোজা হয় না, এই দিকে বৈশিষ্ট্য অনেকটা সেরকম, যেগুলোকে টানলেও সোজা হবে না। তো এই রোলারটার কাজ হচ্ছে সেটা, ও ওকে কন্টিনিউয়াস ধাক্কা দিয়ে স্ট্রেট রাখতে চায়, অর্থাৎ উইথ বরাবর যাতে সে সবসময় সোজা থাকে। তো এইসব মেশিনে এই রোলারটা হচ্ছে খুবই মজার আর কি, জায়গায় জায়গায় এরকম তোমার রোলার ইউজ করে। ওই এখানেও আছে, দেখছো এই যে এখানেও আছে, এখানেও আছে, মানে এই রোলারটার অ্যাপ্লিকেশনটা খুব মজার। এরপরে যখন এই পিনের উপরে চলে আসবে, এই যে পিন, এখানে কিন্তু এখন ফেব্রিকটাকে ধরে রাখা হয়েছে পিন দিয়ে, এই প্যারাগের মতো দুই পাশে। তোমরা জানো তো চেইনের উপরে, আমি যদি তোমাকে একটু দেখাই, একটা চেইন আছে এখানে, এরকম লম্বা একটা চেইন, এই চেইনের উপরে ছোট ছোট পিন থাকে, এখানে ছোট ছোট প্যারাক থাকে এরকম।
পুরো রোলারে, পুরো চেইন বরাবর, এই পুরো চেইন বরাবর। আর এই চেইনটা এখন এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইভাবে আসতেছে, এভাবে ঘুরতেছে সে। অর্থাৎ ফেব্রিকটা এখন এটার সাথে লাগানো থাকবে, এটার সামনে যেতে থাকবে ফেব্রিক। পিন মার্ক তোমরা দেখবা যে নর্মালি তো তোমরা ওভেন ফেব্রিকে বলো সেলভেজ, সেলভেজ। এই নিটেড ফেব্রিকের সেলভেজ বলা হয় এই পিন মার্ক অংশটাকে। এখানে এক সেন্টিমিটার থেকে 1 ইঞ্চি পর্যন্ত ফেব্রিক নষ্ট হয় এই সেলভেজের কারণে। কিন্তু এর কিন্তু কোনো সেলভেজ কিন্তু আমরা তৈরি করিনি, অটোমেটিক সেলভেজ হয়ে যাচ্ছে এই পিন মার্কের কারণে। অর্থাৎ এতটুকু অংশ তুমি ব্যবহার করতে পারবে না, ফেব্রিক বানাতে পারবে না। এখানে অনেক ছিদ্র থাকবে এই এই পাশটাতে। ফেব্রিকের দুই প্রান্ত ড্যামেজ, আমি যদি বলি এক কথায়, এটা আমরা গার্মেন্টস এর মধ্যে এটাকে প্যাটার্ন যখন তৈরি করবো তখন এই অংশটা বাদ দিয়ে করতে হবে। এই যে এইখানে হচ্ছে পিন, এই অংশটা পিন, পিন ধরে রাখছে তাকে। পিন থেকে খোলার জন্য এখানে একটা ব্রাশ রোলার আছে, যে ধাক্কা দিয়ে আবার পিন থেকে সরানো হচ্ছে, খোলা হচ্ছে। ওখানে লাগানো হয়েছে আর এখানে খোলা হচ্ছে। আর মানুষ এসে তো আর খুলবে না, এখানে ওই যে আরেকটা রোলার দিয়ে দিচ্ছে সুন্দর করে, এই পয়েন্টে আসলে যাতে সে খুলে যায়। মেশিনগুলো আসলে খুবই সুন্দর আর কি, আমরা যদি বানাইতে পারতাম। ওই যে রোলারটা দেখছো, এই যে এখানে আরেকটা রোলার। এখানে হচ্ছে কম্প্যাক্টিং, এই জায়গাটা এখানে একটা সুন্দর স্টিম করা হয়, স্টিমিং দেয়া হয়। হ্যাঁ, একটা যে বাষ্প দেয়া হয়, অনেক সময় বাষ্পের একটা ফ্লো দেয়া হয় যাতে ফেব্রিকটা খুবই কমফোর্ট হয়ে যায় যখন এই দুটা রোলারের ফ্রিকশনের মধ্যে চলে যায়। এটা কিন্তু ওই যে সারফেসটা আবার তোমার রোলার না, কিন্তু এই সারফেসটা, যে সারফেসটা দেখতেছো ওইটা কিন্তু রোলার সারফেস না, ওখানে একটা ক্লথ ক্লথ টাইপের একটা আছে, ক্লথ টাইপের রোলার। ওই যে তোমরা অ্যাপ্রন যদি বলে, অ্যাপ্রন টাইপ রাবার কোটেড, ওইটার সাথে ফ্রিকশন হয়, এটার সাথে ফ্রিকশনের কারণে সে আসলে কম্প্যাক্ট হয়। দুইটা রোলারের সারফেস স্পিড কিছুটা ডিফারেন্ট, অর্থাৎ একজন আরেকজনের থেকে একটু কম রোটেট করে, যার কারণে দুইজনের কাছে যখন আসে ফেব্রিকটা একটু কম্প্যাক্ট হয়ে যায়। স্যার একটা প্রশ্ন। কোনটা? স্যার আমরা হচ্ছে যখন ওই যে কি বলে উইভ করি না স্যার, তখন এই যে সেলভেজ বরাবর একটু বেশি কম্প্যাক্ট থাকে, ওইটা স্যার কিভাবে করে? আরেকবার একটু ক্লিয়ার করে বলো। মানে স্যার আমরা যখন ওই যে ওভেন ফেব্রিক উইভ করি তখন দুই সাইডে সেলভেজ মানে পার বরাবর হচ্ছে অল্প একটু জায়গায় বেশি কম্প্যাক্ট থাকে। ওটা তো সেলভেজ, ওটা তো হ্যাঁ সেলভেজ। স্যার, হ্যাঁ, ওখানে সেলভেজ নাম্বার অফ মানে ইয়ার্ন পার ইঞ্চ ওটা বেশি। ওইটা কি স্যার মানে ওই ওয়ার্প ওয়ার্প বরাবর ইয়ার্ন গুলা বেশি দিলেই হ্যাঁ, ওরকম বেশি হয়ে দেয়া যায়? হয়, বেশি দেয়া হয়। ওটা তো দেয়া হবে বেশি, কারণ ওটা তো সেলভেজ, যাতে আমার ফেব্রিকের ইয়ার্ন গুলো খুলে না আসে, ফ্রেইং আউট না হয়ে যায়। এই জন্য ওই জায়গাটা আমরা টাইট করে উইভ করি, টাইট করে উইভ করি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, মানে একটু টাইটনেস দেওয়ার জন্য ওখানে পার ইঞ্চিতে সুতার সংখ্যা বেশি দেওয়া হয় নরমাল ফেব্রিকের থেকে। ও কি বললাম, কেটে দিলাম নাকি আবার? আচ্ছা, ক্র্যাঙ্কের ইউজ এখানে আছে, ক্র্যাঙ্ক। হ্যাঁ, এই যে ক্র্যাঙ্কের ইউজ তোমরা যেটা করো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই যে এই অংশটা দেখতেই পারতেছো, খুব সুন্দর করে কাজ করতেছে, মানে কি বলবো, একেবারে খুব সুন্দর করে ফেব্রিকটাকে রাখতেছে ফোল্ড করে করে। তাহলে দেখলাম কি স্ট্যান্ডারিং এবং কম্প্যাক্টিং দুইটা মেশিন আমরা দেখলাম, স্ট্যান্ডারিং, কম্প্যাক্টিং, হিট সেট এবং কম্প্যাক্টিং মেশিন। আরেকটা মেশিন আমরা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্রাশিং। এই হচ্ছে ব্রাশিং, এটা কি ব্রাশিং? ব্রাশিং, ব্রাশিং, ব্রাশিং মেশিনটা কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে ব্রাশিং, এটা হচ্ছে ব্রাশিং মেশিন।
ফ্লিস ফেব্রিক তোমরা জানো অলরেডি। হ্যাঁ, আমি ওই যে সবার নাম লিখে রাখছিলাম, সিদ্দিক ভাই, যাদব এবং বর্ষক, তিনজন। হ্যাঁ, আমি যখন কাজ করছিলাম এই তিনজন লোক ছিল আর কি আমার সাথে। দারুণ, ভালো কাজ করে, দারুণ আর কি। আচ্ছা, এটার সারফেসটা হচ্ছে এরকম। তোমরা আমার এই ফ্লিচের কোনো ফেব্রিক আমার কাছে এখন নাই যেটা আমি তোমাকে দেখাইতে পারবো। এখানে লুপ থাকে, একটা পাশে লুপ অ্যাপিয়ারেন্স থাকে। ওই লুপ গুলোকে ব্রাশ করা হয় এখানে আর কি। এখানে দেখাইতে পারিনি, স্যাম্পলটা আমি হারাই ফেলছিলাম আর কি। তো এই জায়গাটায় সে কি করবে, ব্রাশ করবে, ব্রাশ করে লুপ গুলোকে কেটে ফেলবে। তো প্রথমবার কাটার পরে এখানে দেখো কিছুটা লুপের মতো লাগে আর কি, একটা একটা লুপ হয়তো বা মাঝে মাঝে বোঝা যায় যে লুপ ছিল এখানে। সেকেন্ড বার যখন ব্রাশিং করবে তখন আর তুমি লুপের কোনো অস্তিত্বই তুমি এখানে দেখবে না, তবে সারফেসের মধ্যে অনেক হেয়ারিনেস মোটামুটি দেখতে পারবে, এটা থেকে একটু বেশি। এরপরে এটাকে আবার ব্রাশিং করা হবে, এরপরে ব্রাশিং করলে এই অংশটা আসবে একেবারে ফাইনাল ফিনিশ, অর্থাৎ এখানে আর কোনো রাফ সারফেস বলতেই থাকবে না, উঁচু নিচু থাকবে না, সব একই রকম অ্যাপিয়ারেন্সে চলে আসবে। তুমি বুঝতেই পারবে না যে এই পাশটা কখনো নিটিং করা হয়েছে, এমন ভাবে সে ফিনিশ করবে। এবং খুব সফট, ওই যে তোমরা হুডি যেগুলো ইউজ করো শীতকালে, যেগুলো হুডি, হ্যাঁ, তোমরা যদি দেখো ওই ফেব্রিক গুলোই হচ্ছে এটা রেজিং, আমরা বলি রেজিং, ব্রাশিং, এই মেশিনটা হচ্ছে সেই মেশিনটা। হ্যাঁ, এবার বলো তুমি কি বলতে চাচ্ছিলে? ব্রাশ করলে কি স্যার ফেব্রিকের মানে ইয়াটা মানে নিট ফেব্রিকটা খুলে যায় না? নিট ফেব্রিক খুলবে কেন? এটা তো দুই পাশ, এটা ফেব্রিকের দুই পাশ না, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। এখানে ব্যাক সাইডে লুপ গুলো একটু বড় রাখা হয়, কোর্স মোটা সুতা ইউজ করা হয়, মোটা সুতা। এই মোটা সুতাটাকে কেটে ফেলা হয়, তখন এই সারফেসটা চলে আসে। স্যার ভেলভেটের উইভিং কি এরকমই করা হয়? কোনটা? ভেলভেট? জি স্যার। ভেলভেট হচ্ছে, হ্যাঁ, পাইল ফেব্রিক, ওটা তো ওভেন ফেব্রিক, আর এটা হচ্ছে নিট ওইটাও তো ফেব্রিক। স্যার লুপ। ওটা ওভেন ফেব্রিক, এটা হচ্ছে নিট ফেব্রিক আর কি, একই রকম তুমি সারফেস দেখবে, ঠিক আছে? তোমরা হুডি ফেব্রিক ইউজ করো না, যে তোমার শীতকালে একটা মোটা ফেব্রিক আমরা ইউজ করি। ভিতরের সাইডটা হ্যাঁ, এরকম ভিতরের সাইডটা হচ্ছে ব্রাশ করা, আর উপরের সাইডে তুমি যদি দেখো তখন দেখবে নর্মাল প্লেন ফেব্রিকের মতো নিট ফেব্রিক। এক পাশে দেখবে নিট ফেব্রিক নর্মালি, আর ভিতরে যদি দেখো তখন দেখবে এটা ভিতরে আবার কেমন, এটা হচ্ছে ভিতরে হচ্ছে ব্রাশ, মানে বোঝাই যাচ্ছে না ওখানে কিছু আছে, ফাইবারের মতো দেখা যায়, ফাইবারের মতো। আর এই পাশে অনেক সময় আরেকটা তোমার এই লুপটা যদি আমি না কাটি, কিছু কিছু তোমরা হুডি দেখবা যে ভিতরে লুপের মতো দেখা যায়, ওখানে কিন্তু এরকম ব্রাশিং করা হয় না, এখানে যেরকম ব্রাশ করা হচ্ছে ওখানে করা হয় না। এই ধরনের কিছু ফেব্রিক বাজারে অ্যাভেলেবল, কারণ ব্রাশিং করতে তোমার যে খরচটা, তারা সেই খরচটা বাঁচাইতে চায় আর কি, ওটা সেভ করে, যেহেতু ওর কাছে ওই মেশিন নাই। তো সে কি করে, ওই তোমার টেরি ফেব্রিক আর কি, ওটাকে বলা হয় টেরি পাই, তাহলে টেরি ফেব্রিক পাইল আকারে রেখে দেয়, ওটা আর লুপ করে না, ব্রাশিংও করে না, ওইভাবেই বাজারে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? তোয়ালে তো স্যার কাটে না। তোয়ালে তো ওভেন ফেব্রিক, তোয়ালে যেটা সেটা ওভেন ফেব্রিক, এটা আমরা নিট ফেব্রিক বলতেছি, ঠিক আছে? আমরা দেখবো আর কি একদিন, যদি কেউ, শীতকাল তো সামনেই আসতেছে, তোমরাই হয়তো দেখবা যার যার যেরকম লকার আছে সেখান থেকে বাইর করলেই ফেব্রিক চলে আসবে আমাদের, ঠিক আছে? শীতকাল আসুক, পরে আমরা ফেব্রিক আরো দেখতে পারবো। আচ্ছা, এই মেশিনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। এই যে এখানে ফিডিং করা হবে, এখান থেকে ফিডিং করা হবে, এই রোলারে যাবে, এখানে অনেকগুলো স্পাইক রোলার আছে, স্পাইক রোলার, একটা ড্রামের উপরে অনেকগুলো ওয়্যার্ড রোলার আছে, প্রত্যেকটার মধ্যে পিন মারা আর কি। এই পিনের সাথে অ্যাকশন করা হবে, পিনের সাথে কন্টাক্টে রাখা হবে ফেব্রিকটা কি করবে, তখন এই সারফেসটাকে আশ্রয়তে থাকবে, পম্বিং এর মতো, পম্বিং যেরকম কাজ করে ঠিক সেরকম পম্বিং করতে থাকবে এক পাশে। তবে এখানে একটা প্রেসার আছে, অর্থাৎ কত প্রেসারে আসলে সে দিবে, কত প্রেসার বলতে আমি বুঝতেছি যে রোলারটাকে তুমি কত কাছে নিয়ে যাবা, কারণ যদি খুব বেশি প্রেসার দাও তাহলে তো তোমার লুপ না নষ্ট হয়ে ফেব্রিক নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই জন্যে আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে 2 বার বা 3 বার করে, প্রথমবার একটু আস্তে করে হালকা প্রেসারে করতেছে, পরের বার আর একটু বেশি দিচ্ছে, তারপরে আর একটু বেশি দিচ্ছে, ঠিক আছে? কখনো কখনো দেখা যাচ্ছে একবার দেওয়ার পরে দ্বিতীয়বার এই ভালো করে ফিনিশ হয়ে যায়,
তখন আর দরকার হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একবার করার পরে সারফেসটা ওইরকম আসে না, পরে দেখা যাচ্ছে সে আরেকবার করতেছে। অর্থাৎ এই জায়গাটায় রোলারের সেটিং গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কত প্রেসারে তুমি এটাকে ফিনিশিং করবে। তো বেশি প্রেসার দিলে ফেব্রিকটা ড্যামেজ হবে, সেটা যাতে আমরা না করি সেদিকে খেয়াল রাখবো। এরপরে তুমি সরাসরি ওই আগের মতো ট্রলিতে কালেক্ট করবে, এখানে যে টু এন্ড ফ্রো করে ফোল্ডিং করে ট্রলিতে কালেক্ট করা হচ্ছে। যদি আমি প্যাসেজ ডায়াগ্রাম আঁকতাম, অর্থাৎ ফেব্রিকের একটা ডায়াগ্রাম এখানে প্যাসেজ ডায়াগ্রাম দিতাম, তাহলে তুমি হয়তো বা পুরোটা পেয়ে যেতে মেশিনটা কেমন। তাহলে এখন তুমি আমরা একটা ব্রাশিং মেশিনটা একটু দেখে নিই। কম্প্যাক্টিং, রেজিং, 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 রেজিং। এটা হচ্ছে কম্প্যাক্টিং, জাস্ট এক পাশ থেকে ফিটিং করা হচ্ছে, আরেক পাশে কালেক্ট করা হচ্ছে। তাহলে ওই যে প্যাসেজ ডায়াগ্রাম, অর্থাৎ ওই আমি যদি এটা লাইন দিয়ে বুঝাইতাম তাহলে এরকম আসতো। এর ভিতরে প্রবেশ করছে, দেন এই যে এই অংশটাতে সে ব্রাশিং হচ্ছে। এখানে অনেকগুলো সেপারেট ওয়্যার আছে, এই আগের মতো সেখানে ওই রোলারের অংশ আছে, ওই রোলার থাকবে। তুমি এই ধরনের নিটিং ইন্ডাস্ট্রিতে গেলে এই রোলারের অ্যাপিয়ারেন্স দেখতে পাবে। এই যে রোলারের সাথে এখন কন্টাক্টে আছে, বুঝতে পারছো? এই কন্টাক্টটা ইম্পর্টেন্ট, কত প্রেসারে থাকবে এই টেনশনটা। যত বেশি তুমি কন্টাক্টে নিয়ে যাবে তত বেশি আসলে সারফেস সে ব্রাশ করতে থাকবে, তত ড্যামেজ করবে আর কি ফাইবারটাকে বা ওই পাশটাকে। আর এখানে কিছু ডাস্ট হয়, সেই ডাস্টটা আসলে এগুলো পরবর্তীতে ক্লিন করা হয়, আবার যখন ওয়াশ করে তখন এটা চলে যায়। ফ্লিস ফেব্রিকের সবচেয়ে ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই যে তোমার স্ট্যান্ডারিং করা লাগে না, স্ট্যান্ডারিং যা করার আগে করে ফেলে যদি কখনো করার দরকার হয়। এখন আর তোমার এটাকে স্ট্যান্ডারিং করে লাভ নেই, এটা জিএসএম অনেক হাই থাকে আলটিমেটলি, এবং ফেব্রিকের ডাইমেনশনও খুবই স্টেবল। ওই প্লেন ফেব্রিকের মতো অতটা আনস্টেবল উইথেন না। ভালো। আচ্ছা, তাহলে নরমালি এই মেশিনটা হচ্ছে এই ধরনের স্ট্যান্ডারিং। আরেকটা যে মেশিনটা আছে সেটা হচ্ছে সুইডিং মেশিন। এই মেশিনটা তোমরা একটু নিজেরা তোমরা সার্চ করবা, যেহেতু ইন্ডাস্ট্রিতে আমি ওই মেশিনটা পাই নাই, এটা পরবর্তীতে আসছে। আমরা ইন্ডাস্ট্রি থেকে বের হওয়ার পরে তোমার মার্কেটে ওইটা আসছে। আরেকটা আছে টিউব ফর্মে কম্প্যাক্টিং মেশিন, একটা হচ্ছে ওপেন ফর্মে, আরেকটা টিউব ফর্মে তুমি কি বলে কম্প্যাক্টিং মেশিন আছে, টিউব কম্প্যাক্ট মেশিন। দুইটার ফাংশন একই, তবে এখানে মানে তোমার না মানে উইথ তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, উইথটা অনেকটাই ফিক্সড। টিউব ফর্মে যা আছে তাই, তবে এটাকে কম্প্যাক্টিং করা হচ্ছে ওই নরমাল ইসের মতো, নরমাল মেশিন যেটা সেটার মতো, যাতে এর থেকে বেশি আর শ্রিঙ্কেজ সে না করে। যতটুকু শ্রিঙ্কেজ মেশিন দিয়ে করানো যায় সেটা আমরা এই মেশিনে করিয়ে ফেলতেছি ফেব্রিকটা। এটাকে সাধারণত আমরা স্ট্যান্ডারিং এ যাবে না আর কি, এই ফেব্রিক গুলো স্ট্যান্ডারিং যাবে না, টিউব ফর্মে যেগুলো প্রসেস হবে। এখন কি জয়েন করতেছে? স্যার লিভ নেওয়ার টাইম হয়ে গেছে, আর কত জয়েন স্যার? সেটাই তো কথা। স্যার শেষ করে দেন স্যার। আচ্ছা, এই মেশিনটা তাহলে খুব একই রকম মেশিন, প্রসেসের ক্ষেত্রে একই প্রসেস, বাট টিউব ফর্ম। ফেব্রিকটাকে আর আমরা ওপেন করবো না, স্লিটিং করে ওপেন করবো না, সরাসরি এই মেশিনে এসে আমরা ফিটিং করে দিব। এই যে রিল্যাক্স মোডে এসে কালেক্ট হবে। অনেক সময় কলার ওই যে তোমরা যে কলার গুলো দেখো পোলো শার্টের মধ্যে, সেই কলার গুলোকেও এই মেশিন দিয়ে প্রসেস করে অনেক সময়। লাস্ট একটা ছোট্ট একটু ফিনিশিং করে নিয়ে আসলাম। তাহলে মোটামুটি আমরা কি বলে এটাকে এই ফিনিশিং এর 3-4টা টার্মস আমরা পড়লাম আর কি। ক্যালেন্ডারিং, রেজিং, ক্রপিং, স্টেবিলাইজিং, হিট সেটিং।
বাকিটা এখন আমরা একটু তোমরা নিজেরা পড়তে পারো আর কি। তাহলে সারফেস কোটিং যেটা আর কেমিক্যাল প্রসেস আমরা কালকে অথবা নেক্সট ক্লাসে আমরা একটু আলোচনা করে এটা থেকে চলে যাবো। আজকে তাহলে আমরা এই কয়টা ওয়ার্ড থাকলো, সঙ্গে তোমার একটা ওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে সুইডিং। হোয়াট ইজ সুইডিং? তাহলে হোয়াট ইজ ক্যালেন্ডারিং, হোয়াট ইজ রেজিং, হোয়াট ইজ ক্রপিং, হোয়াট ইজ কম্প্রেসিভ শ্রিঙ্কেজ এন্ড হিট সেট, এইটা সম্পর্কে তোমরা একটু জিনিস জানবা। যেহেতু তোমরা অলরেডি গার্মেন্টস এর মধ্যে আছো, গার্মেন্টস এর সাথে রিলেটেড, প্লাস যেহেতু অনেকেই ওয়েট প্রসেসিং নাই, ওয়েট প্রসেসিং নাই, তাহলে তোমাদের বেশি জানার দরকার হবে না আর কি। তোমরা শুধুমাত্র টার্মস গুলো সম্পর্কে জানবা যে এটার এফেক্টটা কেমন হয়। তোমরা যে গার্মেন্টস গুলো আসলে লাস্টে প্রোডাকশন করবা, সেটাতে ক্যালেন্ডারিং কি করা আছে কি নাই সেটা তুমি কিভাবে বুঝবা, রেজিং করা না সেটা কিভাবে বুঝবা, ক্রপিং এর এফেক্টটা কি, আদৌ এটার ফিনিশিংটা কি, সেটা সম্পর্কে একটু জানা আইডিয়া তোমার থাকা লাগবে। ঠিক আছে? তো কারণ তোমরা মার্চেন্ডাইজিং থাকলে অনেক সময় তোমাকে এটা বায়ারের সাথে বা তোমার যে যাদের থেকে নিবা আর কি ফেব্রিকটা কালেক্ট করবা, তাদের সাথে অনেক সময় কথা বলতে হবে এগুলো নিয়ে। তো তাদের সাথে কথা বলার জন্য তোমরা এটা সম্পর্কে একটু ধারণা নিবা যে এটার ফিনিশিংটা বা এটার বিষয়টা কি, আসলে এই জিনিসগুলো কেন করে। ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে আবার যাব। ইনশাআল্লাহ। আজকে একটা পেজই পড়তে পারলাম না।